আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদ স্যারের লেখা কিছুক্ষণ উপন্যাসের ৫ নম্বর পর্ব। আশহাব মায়ের পাশে বসে আছে। সাজেদা শান্ত, দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করেছেন, পেপার প্লেট, ন্যাপকিন বের করেছেন, আচারের কৌটা, কাঁচামরিচ। আয়োজনে কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশিও দেখা যাচ্ছে। সাজেদা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরের বউ হুটহাট করে বেড়াতে বের হওয়া আমার পছন্দ নয়। বৌমাকে ডেকে আন। মা, তুমি বৌমা পেলে কোথায়? চিত্রা এই ট্রেনের একজন যাত্রী। কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাজলামি করবি না। তোকে যা বলছি কর। বৌমাকে ডেকে নিয়ে আয়। মা, তুমি কি সত্যি ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছা করে একটা নাটক করছো? তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না? মা, তোমাকে 2টো ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারই ফোলাচ্ছিস? ফেল করা ডাক্তার? ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নাই? প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা, তুমি এসব কি বলছো? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করলি, বদমাস ছেলে। মা, তোমার অবস্থা তো খুবই কাহিল। কি গল্প খাচ্ছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি 2টা সাবজেক্টে হায়েস্ট পাওয়া, গোল্ড মেডেলটা তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নাই? মনে আছে। তাহলে এসব কি বলছো? আর বলবো না। মাথা কি ঠিক হয়েছে? হা কর, মুখে ভাত দিয়ে দিই। আশাব হা করল। সাজেদাত ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি, তোর হাত নোংরা করার দরকার নেই। আশাব কিছু বলল না। সাজেদা বললেন, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করিস। গাধার মতো কাজ কি করলাম? বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস, তোরা দুজনে যাবি এক কামরায়, আমি যাব আলাদা। তা না, 3জনে একসঙ্গে যাচ্ছি। বেচারির মনটা তো এই জন্যই খারাপ করেছে, একটু পরপর তোকে খুঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। মা, আমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেললে সে কি মনে করবে? বাপ নেই, মা নেই, একটা মেয়ে, স্নেহের কাঙাল। আশা বিড়বিড় করে বলল, মহা বিপদ। খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি, আমি কামরা ছেড়ে দেব। তোরা 2জন এখানে ঘুমাবি। আদর ভালোবাসা করতে চাইলে করবি, হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এরকম ভুলেও মনে করবি না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছি আর কোত করে গিলে ফেলছিস। ভালো করে চাবাতে হবে না? আচার খাবি? একটু আচার দিই। আশা বিড়বিড় করে বলল, ও গড, ওহ গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে। তার চোখ উজ্জ্বল। সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজে কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রশিদ সাহেব বললেন, মা, আমাকে তুমি বলো, একটা আপেল 3 ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে না? চিত্রা বলল, জি অবশ্যই। আপেলের খোসাটা কিন্তু 2 ডাইমেনশনাল। আপেলের খোসার আছে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ। জি চাচা। তুমি কি এখন বুঝতে পারছো একটি 3 ডাইমেনশনাল বস্তুকে একটি 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয় বুঝতে পারছো। পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, একই লজিকে আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোনো বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল জগৎকে আটকে রাখা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবে? চিত্রা চিন্তিত গলায় বলল, বিশ্বাস করাই তো উচিত। তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না, যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাং আগে কি হচ্ছে তা বলতে পারছে না, সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হায়ার সায়েন্স হঠাৎ বলছে হলোগ্রাফিক ইউনিভার্সের কথা। হলোগ্রাফিক ইউনিভার্সের কথা কি শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন। মূল ডিসকাশন থেকে আমি কিন্তু সরে যাব। মূল ডিসকাশনে পরে যাবেন। হলোগ্রাফিক ইউনিভার্সটা কি আগে বলুন।
এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট একটা সমস্যা হয়েছে। আপা, আপনি কি ডাক্তার? চিত্রা বলল, না তো, আশরাফ সাহেব ডাক্তার। একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারি পেইন শুরু হয়েছে। উনার হাজব্যান্ড মাওলানা। উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেন খুঁজে এসেছি, কোনো লেডি ডাক্তার নাই। রশিদ সাহেব বললেন, ডাক্তারের আবার পুরুষ মহিলা কি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়ে বলি। উনি বুঝমানা লোক না স্যার, কঠিন মাওলানা। নিশ্চয়ই কেউ তাকে ঠিকমতো লজিক দিতে পারেনি। মানুষ এমনভাবে তৈরি যে তাকে লজিকের কাছে সারেন্ডার করতেই হয়। উনি যেমন কঠিন মাওলানা, আমিও কঠিন তার্কিক। আপনার কথা ওনাকে বলে দেখি উনি কথা বলতে রাজি হন কি না। রশিদ সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ইন্টারমিডিয়েট কারোর প্রয়োজন দেখছি না, আমি সরাসরি কথা বলবো, তুমি আমাকে নিয়ে চলো। চিত্রা বলল, চাচা আমিও আসি, আমি আপনার লজিক শুনব। এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছেন। তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢুকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের চাপা কাতরানি শোনা যাচ্ছে। রশিদ উদ্দিন এগিয়ে এলেন, চিত্রা গেল তার পিছু পিছু। মৌলানা ভুরু কুচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। মাওলানা শীতল গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ত্রীর লেবার পেন শুরু হয়েছে বলে শুনেছি, এটাই কি আপনার প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কি করে বলবো, সন্তান তো এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগে আগে জানার ব্যবস্থা আছে। মাওলানা বললেন, আল্লাহ পাক যদি চাইতেন আমরা আগে ভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া পাতলা কাচের মতো বানাতেন, আমরা পেটের ভেতরে সন্তান দেখতে পেতাম। রশিদ উদ্দিন বললেন, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন সে অজানাকে জানতে পারে। সূরা আল ইমরানে আছে। জনাব, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করার আনন্দ পেতে চান। আনন্দ আপনাকে দিলাম, আগেই পরাজয় মানলাম। রশিদ উদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছেন। আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না, কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে। দুর্ঘটনা ঘটে তারা তো মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জনাব, আপনার সঙ্গে আর বাক্যালাপ করব না, গোস্তাকি নেবেন না। আমার মন অস্থির, তর্ক করার মতো অবস্থায় আমি নাই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্রা বলল, চাচাজি উনি কোনো লজিকই শুনবেন না। এরকম হয়। এই মাওলানা নিশ্চয় লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয় তার জন্য নিজের লজিক থেকে সরে যান। আমরা কি এখানে এখন দাঁড়িয়ে থাকবো? আমি দাঁড়িয়ে থাকবো। মাওলানা আবার যখন বের হবে তখন তাকে আবার ধরব। ভালো কথা, তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো? তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন এখানে? ওয়াই নট? চিত্রা হ্যান্ড ব্যাগ খুঁজে কোনো কয়েন পেল না। রশিদ উদ্দিন বললেন, কারো কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে এসো তো। বিস্মিত চিত্রা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানোর কয়েন খোঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ অ্যাকসেন্ট্রিক। এই অ্যাকসেন্ট্রিসিটির কতটা সত্য আর কতটা ভান? আমি আর 10টা স্বাভাবিক মানুষের মতো না, আমি আলাদা, আমি অন্যরকম। এই ধারণা বিখ্যাত মানুষেরাই দিতে চেষ্টা করেন। সাধারণ মানুষদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি যা আমি তাই, টেক মি অর লিভ মি। চিত্রা। চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশরাফ। তার মুখ চিন্তিত। চিত্রা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা ডাকছে যেন সে তার ঘরের কেউ। আশরাফ বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে। ব্রেইনের নিউরেনাল কানেকশনের 40% মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্পর্কে যেখানে ইনফরমেশন থাকে সেখানে মনে হয় একটা হ্যাভক হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখন চিনতে পারছেন, তবে কিছুক্ষণ পরে মনে হয় চিনতে পারবেন না। চিত্রা বলল,
কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। ঠিক ধরেছেন, বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। চিত্রা বলল, আমি জানি। আশা বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানবেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা ডাকছেন, এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আশা বলল, আর মেয়েরা কিসে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকেই স্বামী ভেবে ফান পায় না। তার প্রেমিককেও সে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী ভাবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। আপনার সঙ্গে কথা কাটাকাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কি করবেন? ম্যাজিক দেখব। রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশাব কয়েন বের করতে করতে ক্ষীণ স্বরে বলল, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। না করলে নাই। একজন অসুস্থ মানুষ, তার দিকটা দেখবেন না? আমিও অসুস্থ। রশিদ সাহেব কয়েন হাতে নিতে নিতে বললেন, চিত্রা মন দিয়ে দেখো কি করছি। কয়েনটা কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে। রশিদ সাহেব বাম হাত খুললেন, দেখালেন যে বাম হাত শূন্য। চিত্রা বলল, কয়েনটা ডান হাতেই আছে। আপনি ভঙ্গি করেছেন কয়েনটা বাম হাতে নিয়েছেন, আসলে নেননি। তোমার ধারণা কয়েনটা ডান হাতে? জি। রশিদ সাহেব ডান হাত খুললে দেখালেন, সেখানে কয়েন নেই। দুই হাতের কোথাও নেই, দুটা হাতই খালি। চিত্রা বলল, কয়েন গেল কোথায়? রশিদ সাহেব বললেন, আমারও তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম জলজান্ত একটা বস্তু উধাও হয়ে যেতে তো পারে না, তাই না? চিত্রা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েন অদৃশ্য করার খেলা সে আগে অনেকবার দেখেছে, এরকম কখনো দেখেনি। রশিদ সাহেব বললেন, কয়েন ভ্যানিশের ম্যাজিকটা শেখায় আমার একটা বড় লাভ হয়েছে। পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো। তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ভিন্ন কারণটা শুনবে? শুনবো। আগ্রহ নিয়ে শুনবে নাকি শুনতে হয় বলে শুনবে? আগ্রহ নিয়ে শুনবো। চাচা, আমি নিজেও ফিজিক্স এর ছাত্রী। পদার্থবিদরা জগৎ সম্পর্কে হাইপোথিসিস, জগতের নিয়ম সম্পর্কে হাইপোথিসিস দাঁড় করান। বিপুল উৎসাহে তারা অগ্রসর হন। ম্যাথামেটিক্যাল মডেল তৈরি হয়। তখন আমাদেরও ডাক পড়ে, কারণ বেশিরভাগ পদার্থবিদ অঙ্কে দুর্বল। তোমাদের আইনস্টাইনের ক্ষেত্রেও এটা সত্যি। যাই হোক, মূল কথায় ফিরে যায়। মনে করো পদার্থবিদ একটি সূত্র দাঁড় করালেন, y=bc প্লাস m প্লাস n স্কোয়ার। y হলো বিসি, এম এবং এন এর ফাংশন। সব ঠিক মতো চলছে। হঠাৎ একসময় নজরে আসবে এম অদৃশ্য। শুরুতে এম ছাড়া সূত্র কাজ করছে না, মাঝখানে এম থাকলে সূত্র কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি। তোমার কাছে কি মনে হচ্ছে না গড পদার্থবিদের সামান্য ম্যাজিক দেখালেন, হঠাৎ এম অদৃশ্য করে দিলেন? মনে হচ্ছে। আরেকটা জিনিস কি মনে হচ্ছে? গড এমকে অদৃশ্য করে দেননি, লুকিয়ে রেখেছেন। এমন এক সাধারণ জায়গায় লুকিয়ে রেখেছেন যে আমাদের চোখে পড়ছে না। আপনি শিক্ষক হিসেবে নিশ্চয়ই খুব ভালো। খুব ভালো না, মোটামুটি ভালো। তুমি কি মাওলানা সাহেবের স্ত্রীর কাতরানি শুনতে পাচ্ছ? পাচ্ছি। খুব খারাপ লাগছে না? লাগছে। অঙ্ক হচ্ছে যুক্তি। আমি অঙ্কের জিয়ান্ট। আমি যদি মাওলানা সাহেবকে যুক্তিতে পরাস্ত করতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমি দুর্বল শিক্ষক। উনাকে তো যুক্তি শোনাতে হবে। যুক্তি না শুনলে আপনি তাকে পরাস্ত করবেন কিভাবে? ছাত্র আমার কথাই শুনতে চাচ্ছে না। এটাও কি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা না? উনি তো আপনার ছাত্র না। একজন শিক্ষকের কাছে সবাই ছাত্র। মাওলানা সাহেবের স্ত্রী আফিয়ার ৩৫ সপ্তাহ চলছে মাত্র। শিশু ৪০ সপ্তাহ মায়ের পেটে থেকে বড় হবে। এই ৪০ সপ্তাহ সে তার জগতে নিজের মতো বড় হবে। সব শেষে তৈরি হবে তার ফুসফুস। ফুসফুস তৈরি হয়ে যাওয়ার পর শিশু সিগন্যাল পাঠাবে মায়ের শরীরে, আমি এখন তৈরি, পৃথিবী দেখব, আমাকে বন্দিদশা থেকে মুক্তি দাও। মায়ের শরীর ব্যবস্থা নেবেন। এইখানে কোনো একটা সমস্যা হচ্ছে। সময়ের আগেই শিশু বন্দি দশা থেকে মুক্তি চাচ্ছে।
আফিয়া বলল, পানি ভাঙছে, পানি। মাওলানা বললেন, আল্লাহর নাম নাও। ডাক্তার লাগবে, ডাক্তার, ডাক্তার। আমি খোঁজ নিয়েছি, ট্রেনে কোনো লেডি ডাক্তার নেই। আমি মরে যাব নাকি? আহারে, চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরের পুরুষের শোনা ঠিক না, পর্দার বরখেলাপ হয়। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, মরে গেলাম, আমি মরে গেলাম, মাগো, মাগো, আমি মরে গেলাম। মাওলানা বিরক্ত গলায় বললেন, আল্লাহর নাম নাও, মা মা করছো কেন? এইখানে যা করার আল্লাহ পাক করবেন, তোমার মা কি করবেন? আপনি সামনে থেকে যান, কোনো একজন মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা। আমার সন্তান বের হয়ে আসতেছে, আমি বুঝতেছি। মাগো, মাগো, তুমি কোথায় মা? মাওলানা দরজা খুলে বের হয়েই দেখলেন দরজার বাইরে চিত্রা এবং রশিদ সাহেব। মাওলানা ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিত্রাকে বললেন, আপনি একটু ভেতরে যাবেন? চিত্রা বলল, আমি ভেতরে গিয়ে কী করব? ওনার দরকার একজন ডাক্তার, আমাদের সঙ্গে ডাক্তার আছে, ওনাকে ডেকে নিয়ে আসি। পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব, কোনো দিনও না। আমি ভেতরে যাচ্ছি, বোকার মতো বসে থাকা ছাড়া আমি কিছু করতে পারবো না। চিত্রা ঢুকে গেল। রশিদ উদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বললেন, সিগারেট খাবেন? এতে টেনশন কিছু কমবে, নিকোটিনের নার্ভ সুদিং ক্ষমতাটা আছে। আমি ধূমপান করি না। গুড, ভেরি গুড। আমি আপনার 2 মিনিট সময় নিতে পারি? 2 মিনিটে আমি আপনাকে একটা গল্প বলবো, গল্প শেষ করে আমি চলে যাব, আপনাকে আর বিরক্ত করব না। আমার হাত থেকে বাঁচার জন্যে আপনি আমাকে 2 মিনিট সময় দিন। মাওলানা কঠিন গলায় বললেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম। রশিদ সাহেব গল্প শুরু করলেন। দেশে একবার বন্যা শুরু হয়েছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। উদ্ধারকারী লোকজন নৌকা নিয়ে এসেছে, সবাই নৌকায় উঠে আশ্রয় কেন্দ্রে চলে গেলেন। এক মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহ ভক্ত মানুষ। উনি বললেন, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠল। মাওলানা চালে উঠে বসলেন। তখন উদ্ধারকারী লঞ্চ এলো। মাওলানা লঞ্চে উঠলেন না। উনার এক কথা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি আরও বাড়ল, মাওলানা বুক পর্যন্ত উঠল। এলো উদ্ধারকারী হেলিকপ্টার। মাওলানা তাতেও উঠলেন না, হেলিকপ্টার ফিরে গেল। পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীর আফসোসের সঙ্গে বললেন, আমি সারা জীবন একনিষ্ঠভাবে আপনাকে ডেকেছি, আপনার উপর ভরসা করেছি, আর আজ আমাকে কিনা ডুবে মরতে হলো, কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য আমি 3 বার ব্যবস্থা নিয়েছি। একবার নৌকা পাঠানো হয়েছে, তারপর গেল লঞ্চ, সর্বশেষে হেলিকপ্টারও পাঠালাম। বলো আর কি করতে পারতাম? আমার গল্প শেষ, আমি এখন বিদায় নেব। মাওলানা বললেন, আপনার গল্পটা সুন্দর, গল্প কিন্তু গল্পই, আল্লাহ পাক ইচ্ছা করলেই বন্যার পানি নামিয়ে দিতে পারতেন। রশিদ উদ্দিন বললেন, তা অবশ্যই পারতেন, তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু মাওলানা সাহেব, আপনি কি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, তুমি যখন রোগগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগ মুক্তির প্রার্থনা করবে। আমি এই হাদিসের কথা জানি না। আমি জানি, আমার কথা বিশ্বাস করতে পারেন। আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়। আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। আমি ডাক্তার ছেলেটিকে ডাকি, সে আপনার স্ত্রীকে মা সম্বন্ধ করে কামরায় ঢুকুক। মা ডাকলেই মা হয় না। রশিদ উদ্দিন বললেন, তাও ঠিক, কোরআন শরীফে আছে, বালক পুত্র পুত্র নয়। তারপরেও এই ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মাকে মা ডাকবে, জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবে। ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেয়েছে, তার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ আসছে, ওই গন্ধ আমি চিনি। কিছু যদি মনে না করেন, জনাব, আপনিও মদ খেয়েছেন। রশিদ উদ্দিন হতাশ গলায় বললেন, কথা সত্য, মদ খাওয়ায় ডাক্তারের শরীর এবং মন হয়তো অসুচি হয়েছে, তার বিদ্যা কিন্তু হয়নি। রশিদ উদ্দিনের কথা শেষ হওয়ার আগেই চিত্রা কামরা থেকে বের হলো। উত্তেজিত গলায় বলল, ডাক্তার কোথায়? বাচ্চা বের হচ্ছে, মাথা বের হচ্ছে। চিত্রা ছুটতে চলে গেল।
এবং প্রায় সঙ্গে সঙ্গেই হতভম্ব মাওলানার সামনেই ডাক্তারের হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বললেন, কাজটা কি ঠিক হয়েছে? রশিদ সাহেব বললেন, যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো কাজটা উত্তম হয়েছে। এখন আপনি নিশ্চিন্ত মনে আল্লাহ পাককে ডাকতে পারেন। চিত্রা ভয়ে কাঁদছে। তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আশাব বলল, আপনি ঘাবড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে। আমার ফুটন্ত পানি দরকার, ব্লেড দরকার, সুতা দরকার। ব্লেড দিয়ে কী করবেন? বাচ্চার নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি আপনি কি ডাক্তার? আমি ডাক্তার, এবং খুব ভালো ডাক্তার। গাইনি আমার বিষয় না, তারপরেও কোনো সমস্যা নেই। আপনাকে যা করতে বলবো করবেন, আমাকে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যেই বড় চাপ আসবে, তার জন্য প্রস্তুত হন। যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ সাহেব মাওলানাকে বললেন, আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা অদৃশ্য করার খেলা দেখাবো, মজা পাবেন। আপনার কি মাথা টাথা খারাপ? এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন। এখন আমারটা দেখুন। আমার ডান হাতে কি 5 টাকার একটা কয়েন না? কয়েনটা এখন আমি নিলাম বাম হাতে। এখন দেখুন বাম হাত শূন্য, ডান হাতে শূন্য। বলুন কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেননি। ফ্রম হেয়ার টু ইটার্নিটি। চিত্রা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, ব্লেড লাগবে, সুতা লাগবে, কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে, মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতে পারছে না। চিত্রা তাকে ধমক দিল, হাদার মতো দাঁড়িয়ে আছেন কেন? ব্যবস্থা করুন। সেলুন কারে বাতি জ্বলা নেভার খেলা চলছে। এই বাতি জ্বলছে, এই নেই। সেলুন কারের যাত্রীরা আতঙ্কে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার বাতি নিভছে ততবার সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে। ভয় সংক্রামক। যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। বদরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিচ্ছে। তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে। সে যেসব কথাবার্তা বলছে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। তবে মাঝে মাঝে যখন বলছে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আটকে উঠছে। মেরে ফেলবে বাক্যের অর্থ না বোঝার কিছু না। খায়ের সাহেবের মন্ত্রিত্ব নেই, এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পূর্ত মন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করছেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরেছেন এবং ধরেই বলেছেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড। দলের মধ্যে কান ভাঙানি লোক হয়েছে বেশি, এরাই কাজটা করেছে। আপনি একজন সিনসিয়ার ওয়ার্কার, দলের জন্য আপনার স্যাক্রিফাইস আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের সাহেব বললেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলাল উদ্দিন বললেন, কি বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়েই বললেন। বাতি জ্বালানো নেভানো অংশও বাদ দিলেন না। হেলাল উদ্দিন বললেন, কি সর্বনাশ, এদের অ্যাটিটিউড তো মোটেই ভালো মনে হচ্ছে না। আবুল খায়ের বললেন, আমারও ভালো মনে হচ্ছে না। আপনাদেরটা কি সব শেষের কামরা? হ্যাঁ। বলেন কি, আরও বিপদ? আরও বিপদ কেন? বদগুলো বগিটা খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা করে দিতে পারে। পরে যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে অ্যাক্সিডেন্ট, আপনা আপনি খুলে গেছে। তুমি তো আরও ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা। এখন করব কি বলো? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে, বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলের কাউকে কিছু বলতে পারো না? আচ্ছা দেখি কি করতে পারি, আপনাকে জানাবো। 10 মিনিট পর আমি টেলিফোন করি। হেলাল উদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের সাহেব চাপা নিঃশ্বাস ফেললেন। তিনি নিশ্চিত হেলাল উদ্দিন আর টেলিফোন করবে না, নিজের মোবাইলও অফ করে রেখে দেবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন, অন্যদের করতে দোষ কি? মহা বিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছে, তিনি বলেছেন, দেখি কি করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নাই, বলেই লাইন কেটে দিয়েছেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার। সে নিজের নাম লিখে ইংরেজি বাংলা মিশিয়ে কাউসার।
নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার, অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইয়া ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রসবোধে তার ব্যান্ডের লোকজন যেমন মোহিত, বাইরের লোকজনও মোহিত। এই মুহূর্তে তার মধ্যে রসবোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে, টেনশনে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে এলো। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাচালের মধ্যে পড়েছি। আমরা ঠিক করেছি সামনের স্টেশনে নেমে যাব, সঙ্গে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট, নষ্ট হলে পথে বসবো। খায়ের সাহেব বললেন, সামনের স্টেশনে নামবে কিভাবে? ট্রেন তো আর কোথাও থামবে না, ময়মনসিংহে থামবে। তাহলে স্যার আমরা চেইন টেনে ট্রেন থামিয়ে নেমে পড়ব। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওয়ালের জঙ্গল। ভাওয়ালের জঙ্গলেই নামবো। আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোন ভরসায় থাকবো? যমুনার স্বামী ফয়সাল বলল, আমি কাউসার সাহেবের সঙ্গে একমত। আমাদের মতে আমাদের সবারই নেমে যাওয়া উচিত। জঙ্গলে নেমে যে আরও বিপদে পড়বে না কে বলল? সুরমা রাগী গলায় বললেন, বোকার মতো কথা বলবে না। জঙ্গলে কিসের বিপদ? জঙ্গলে কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো? আমরা চেইন টেনে ট্রেন থামাবো? খায়ের সাহেব কিছু বলার আগেই ফয়সাল বলল, অবশ্যই। এখন দেখা যাবে চেইন টেনেও ট্রেন থামানো যাবে না। টানতে টানতে চেইন ছিঁড়ে ফেললাম, ট্রেন থামল না। ফয়সালের কথা শেষ হওয়ার আগেই বাতি আবার নিভে গেল। কাউসার চেইন ধরে ঝুলে পড়ল। ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল। ফয়সাল নামল যমুনাকে নিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে পাম মুচকে ফেললেন। ট্রেনের ভেতর ছোটাছুটি ব্যস্ততা, অনেকেই চিৎকার করছে, ডাকাত ডাকাত। রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী চেঁচাচ্ছে, ওই যে জঙ্গলে ঢুকে গেল, ওই যে জঙ্গলে ঢুকে মেয়ে ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে। রেল পুলিশ দুইবার রাইফেলে ফাঁকা আওয়াজ করল। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আশা বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে। বাচ্চা একবার ফুসফুস ভর্তি করে বাতাস নিচ্ছে এবং চিৎকার করে কাঁদছে। অসময়ে চলে এলেও এই শিশু প্রাণ শক্তিতে ভরপুর। সে তার উপস্থিতি সবাইকে জানান দেবেই। চিত্রা বলল, ছেলে না মেয়ে? আশা বলল, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। আহা বলুন না, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো। আনন্দে সে ঝলমল করছে। মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মাওলানা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মাওলানা কিছু বলার আগেই রশিদ উদ্দিন বললেন, অতি সুসংবাদ। নবী করিম বলেছেন, যার প্রথম সন্তান কন্যা সে মহা সৌভাগ্যবান। আজান দেওয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকুক। মাওলানা বললেন, মেয়েটার চেহারা দেখে তারপরে আজান দেই? আগে আজান, তারপরে চেহারা। মাওলানা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেওয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার, আপনি না বললেন মেয়ে? এ তো ছেলে। আশা হাসতে হাসতে বলল, একটু ঠাট্টা করলাম। ছেলের মা আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, ডাক্তার তুমি এত দুষ্টু কেন? মওলানাকে আসল খবর দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদ উদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যে তার প্রয়োজন নেই, তার জন্য ছেলেই যথেষ্ট। কিছুক্ষণ উপন্যাসের 5 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।